দেশে এখন একটা বিচিত্র বাস্তবতা বিরাজ করছে। একদিকে নির্বাচনের দাবি, আরেকদিকে সারা দেশে মব সন্ত্রাস এর দাপট, পাশাপাশি চলছে অব্যাহত চাঁদাবাজি। কতগুলি ঘটনা আমাদেরকে, আমার মনে হয় গত কয়েকদিন আপনাদেরকেও বিচলিত করেছে। বিটফোর্ডের সামনে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে একজনকে হত্যা করা। এর বাইরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, পাটগ্রামে দেখেছি, পটিয়ায় দেখেছি, থানায় হামলা এবং কোথাও কোথাও গ্রেপ্তার করার জন্য চাপ দেওয়া, কোথাও কোথাও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এগুলো আমরা দেখেছি। এর পাশাপাশি দেখেছি যে বসুন্ধরা এলাকায় একটা রাজনৈতিক দলের একজন কর্মীকে, একজন নেতাকে টাকা নিতে, এবং সে বলছে যে এই টাকাটা তো চাঁদাবাজি নয়, এটা তার দলের জন্য ফান্ড। এরকম দেখছি। আবার পাশাপাশি দেখছি যে হত্যাকাণ্ডগুলো ঘটছে তার জন্য দায় চাপানো হচ্ছে পলিটিক্যাল পার্টির উপর। এক পার্টি আরেক পার্টিকে দায়ী করছে। কিন্তু যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তখন সরকার কোনো দায়মুক্ত থাকতে পারে, এটাও কিন্তু এক বিচিত্র রাজনীতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কারণ ভাই আপনাকে ধন্যবাদ, এবং আপনার এই অনুষ্ঠানে প্রথমবার আসলাম। লেটস লুক ফরওয়ার্ড টু ইট। এবং হ্যাঁ, এটা আমার যারা দর্শক তাদেরও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে আপনি প্রথমবারের মতো আসলেন। তবে আমার আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে আপনি নিয়মিতভাবে আসবেন। না, আপনি কারণ থাকলে অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আমি যে কথাগুলি একটা লম্বা ভূমিকা আমি দিয়েছি, তো আমি আসলে এই বিষয়গুলি নিয়ে জানতে চাচ্ছি যে কতগুলি বিষয় যে আহ, যখন একটা সন্ত্রাসী ঘটনা ঘটে, আপনার অভিজ্ঞতা কি বলে? সন্ত্রাসী ঘটনা থেকে থামানোর জন্য তো দেশে একটা সরকার আছে, রাষ্ট্র আছে, তো তাদের দিকে কিন্তু কেউ দায় চাপাচ্ছে না। দায় চাপানোর চেষ্টা চলছে আরেকটা পলিটিক্যাল পার্টির উপর, এবং যে পলিটিক্যাল পার্টির উপর দায় চাপানো হচ্ছে তারা কিন্তু এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করছেন। যেমন আজকে দেখলাম, আমি পত্রিকায় দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের উপর দায় চাপানো হচ্ছে। এই যে পরস্পরের দিকে মানে আপনার মানে দায় চাপানোর যে প্রবণতাটা, এটাতে আমাদের সমাজের আসলে কি লাভ হচ্ছে, এটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? তাহলে দেখুন, আমি যেহেতু সোশ্যোলজির ছাত্র এবং ক্রিমিনোলজি পড়েছি, আমরা ক্রাইম ম্যানেজমেন্টের তিনটা স্টেজ বলি। একটা হচ্ছে যে প্রিভেনশন, আপনি যেন অপরাধ না ঘটে তার একটা ব্যবস্থা করা। দ্বিতীয় স্টেজটা হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট, আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটাকে ম্যানেজ করবেন। 3 নম্বর স্টেজটা আমরা বলি যে ইনভেস্টিগেশন এন্ড পানিশমেন্ট। আমি বরং আপনাকে প্রশ্নটা করি যে থিওরিটিক্যাল জায়গাটা আমি তুলে ধরলাম, আপনি কি ক্রাইম প্রিভেনশন বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা এটা সবাই জানি, এরকম কোন উদ্যোগ কি আপনি দেখছেন? এবং আমরা যেটা বলি যে ক্রাইম প্রিভেনশনের জন্য সামাজিক সংযুক্তি, প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুব গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখন লোকাল গভর্নমেন্ট নেই, পলিটিক্যাল পার্টি গুলো দেশ চালাচ্ছে না, এবং একই সাথে আমলা এবং পুলিশের যে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশন সেটাও করা যাচ্ছে না। তাহলে সরকারের যেটা উচিত ছিল যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো, যেমন আপনি দুইটা ছোট্ট জিনিস যদি অপ্রাসঙ্গিক হচ্ছে কিনা আমি জানি না, যেমন আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং এডুকেশনে ইমামদের একটা ভূমিকা আছে, স্কুল শিক্ষকদের ভূমিকা আছে। তারা কি এই সরকারের সাথে এখন সংযুক্ত? 2 নম্বরে আসছে, আপনার লোকাল গভর্নমেন্ট নেই, কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা ব্রড রোল থাকে ক্রাইম প্রিভেনশনে, মব প্রোটেকশনে বা ডেটারেন্সে, পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে, সামাজিক স্থিতিশীলতা রক্ষায়, সেটিও কিন্তু নেই। তাহলে এই জায়গাটাতে প্রথম থেকে একটু সচেতন থাকতে হতো। আমরা সবসময় কয়েকদিন থেকে আমি টক শোতে দেখছি যে ফরাসি বিপ্লবের উদাহরণ দেওয়া হচ্ছে, যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সমাজে অস্থিতিশীল ছিল, কিন্তু একটা কথা বলা হচ্ছে না যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সংস্থা, অনেক ধরনের ক্লাব, অনেক ধরনের সিভিল সোসাইটি গ্রুপ কিন্তু ডেভেলপ করা হয়েছিল, যে যেন ক্রাইমকে প্রিভেন্ট করা যায়। আরেকটা জিনিস দেখেন, যেহেতু আপনি চাঁদাবাজির শব্দটা আনলেন বা ক্রাইমের কথাটাকে প্রথমে আনলেন, অস্থিতিশীলতা আনলেন, আমরা ক্রিমিনোলজির একটা ফেমাস স্কুল হচ্ছে শিকাগো স্কুল, অর্থাৎ আমেরিকার শিকাগোতে স্ল্যাম এরিয়াতে আপনার মোস্টলি ড্রাগ, বিভিন্ন ধরনের ছিনতাই, চাঁদাবাজি, এই ঘটনাগুলো ঘটতো। সেটাকে প্রিভেন্ট করেছে কিভাবে? এটা কি পুলিশ ফোর্স দিয়ে? না, ওটাকে এডুকেশন এবং ইনস্টিটিউশনাল সংযোগ এবং সামাজিক সংযুক্তির মাধ্যমে। এই জায়গাটাতে আসলে আমরা কেউ খুব কম কথা বলছি।
আমরা যদি এটা করতে পারতাম কামাল ভাই, সম্ভবত প্রিভেনশনের জায়গাটা হতো। দ্বিতীয়টা যেটা স্টেজ, যে আপনি ক্রাইম ম্যানেজমেন্ট, সে জায়গাটাও কি ভালোভাবে করতে পারছি? দেখা যাচ্ছে কেউ যমুনার সামনে বসলে যে একটা ব্যবহার করা হচ্ছে, আর এক গ্রুপের সামনে আর একটা ব্যবহার করা হচ্ছে, ছোট গ্রুপ প্রতিবাদ করলে একটা ব্যবহার করা হচ্ছে, আবার পলিটিক্যাল পার্টির কোনো উইং প্রতিবাদ করলে আর একটা ব্যবহার করা হচ্ছে। সো ক্রাইম ম্যানেজমেন্টেও কিন্তু আমরা ঠিক এই সরকার ভালো ইফেক্টিভনেস দেখাতে পারেনি। এরপর আসেন 3 নাম্বার স্টেজ, যে আপনি ইনভেস্টিগেট করবেন, টিচারের মুখোমুখি করবেন এবং পানিশমেন্ট দিবেন যেন এই ক্রাইমটা অন্য কেউ আর করার সাহস না পায়। এটাই তো ল, এটাই তো প্রসেস। সেটা থেকে আপনি গত 1 বছরে একটা চাঁদাবাজির কোনো, আপনি যে চাঁদাবাজির কথা বলছেন, মির্জা ফখরুলের কথাই বলি, গোলাম পরোয়ারের স্টেটমেন্টের কথাই বলি, ডক্টর শফিকের কথাই বলি, বা নাহিদের কথা বলি, তারা তো পলিটিশিয়ান, তাদের একটা স্টেটমেন্ট থাকবে। আপনি কি একটা চাঁদাবাজির ঘটনায় কোনো চার্জশিটের ঘটনা শুনেছেন? বা প্রথমবার তো গ্রেপ্তার হচ্ছে, দ্বিতীয়বার ওর কি হচ্ছে, আদৌ ছাড়া পাচ্ছে কিনা, ওর পুলিশের কোনো ওটা তদন্ত করছে কিনা, এই ঘটনাগুলো কিন্তু দেখেন কামাল ভাই মিসিং। আমরা সংস্কার সংস্কার করে সামাজিক স্থিতিশীলতার জায়গাটা, একটা সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা, একটা সুশৃঙ্খল ভাবে সমাজে থাকা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, স্বস্তির মধ্যে থাকা, আপনি সংস্কার সংস্কার করে রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন যে অর্থনীতি এবং সমাজনীতি পিছিয়ে পড়ছে। আপনি 1 বছর পর এসে আর বলতে পারেন না যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের দায়িত্ব কতটুকু, এই জায়গাটা আমরা ফেল করেছি। 4 নাম্বার যে পয়েন্টটা যুক্ত করতে, যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ব্লেম গেমের যে কথাটা আপনি বলছেন, এটা খুবই দুঃখজনক যে যদিও বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের কথাটা সবচেয়ে বেশি আসছে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি এই কথাগুলোর ক্ষেত্রে, কিন্তু আপনি ভুলে যাবেন না যে জামাত ইসলাম যারা রিলিজিয়াস পলিটিক্স করে, ধর্মীয় রাজনীতি, তাদের আমি গতকালকে একটা দেখতে চাচ্ছিলাম যে গত পত্রিকাগুলো ঘাটছিলাম যে জামাত ইসলাম সংক্রান্ত কেমন নিউজ এসেছে। তা আমি আসলে 6 মাসে খুঁজতে পেরেছি যেটা প্রকাশিত ঘটনা, তাতে আমি 32টা কেস পেয়েছি, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই 32টা কেসের ডাটা। এটা খুলনার খালিশপুর থেকে, কুড়িগ্রামের টিওনগে মাদ্দর থেকে, 6 সিলেটের মাসে? টাকা। হ্যাঁ, আমি কিন্তু এই ডাটাটা বের করেছি, এবং এটা জামাত ইসলামের নেতারা চাইলে, আমি কোনো কাউকে বিরাগ ভাজন করছি না, আমি বিএনপির কথা বলেছি। কিন্তু একটা প্রোপাগান্ডায় দেখবেন, আমি মির্জা ফখরুল ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, একটা প্রোপাগান্ডায় দেখবেন যে এগুলো, এই চাঁদাবাজিকে সামনে এনে, টেন্ডারবাজিকে সামনে এনে এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতার পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব, এই পরিস্থিতি কি ভোট বাক্স নিরাপদ থাকবে, এই কথাটা বলা হচ্ছে। আমার মনে হয় ওখানেই মির্জা ফখরুলের অবস্থানটা, যে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো, বা চাঁদাবাজি ঘটলে তাতে ঠেকানোর দায়িত্ব সরকারের। এটা পলিটিক্যাল পার্টিকে চাপিয়ে দিলে তখন জিনিসটা ভিন্ন খাতে দেখায়। আরেকটা যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি দেখেন মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো, কোনো অপরাধী সে যে দলের হোক, আমি যেন শিক্ষক হিসেবে কোনো দলের প্রতি যদি আমার সমর্থনও থাকে, কিন্তু ওই জায়গাটা একেবারে অবিচল যে পানিশমেন্ট হতে হবে, এই প্র্যাকটিস করতে দেয়া যায় না। কিন্তু আপনার ঘটনাটার যে নৃশংসতা, সেটাও কিন্তু একেবারে মানে অনেকটা, আমরা যেটা বলি না যে আইএমএ জালিয়াতকে হার মানিয়ে দেয়, ওই চিত্র মনে আসছে। কিন্তু দুটো পার্ট দেখেন, যারা পাথর নিক্ষেপ করছে ওই 3জন বা 4জন বা 5জন, তারা কি বিএনপি কর্মী কিনা সরাসরি? 2 নাম্বার, বিএনপি যাদেরকে বহিষ্কার করলো তারা কি প্রথম সারির কিনা? আবার পুলিশ যাদেরকে অ্যারেস্ট করলো বাকিরা কোথায়? আবার দেখবেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম, এই যে ভিকটিমের মেয়ে, ভাগ্নি এবং ওয়াইফ, তারা বলছে যে পুলিশ 2টো কাগজ দেখিয়েছে, একটাতে সাক্ষাৎকার বলেছে এটাতে সাইন করবে, ওটাতে সাইন করবে। তার মানে ওই গভর্নমেন্টের যে রোলটাকে আমি বারবার হাইলাইট করার চেষ্টা করছি, এই জায়গাটায় গভর্নমেন্ট ফেল করেছে, এবং যে কারণে কিন্তু এগুলো পলিটিক্যাল রেটোরিক হিসেবে ডেভেলপ করছে। যদি এমন হতো যে মিটফোর্ডে 20 জনকে ধরা হয়েছে, তদন্ত হয়েছে, এই রায় এই করেছে, তাহলে কিন্তু এইটা ধামাচাপা দেওয়া যেত, প্রয়োজন হতো না, প্রকৃত ঘটনাটা বেরোতো। আর একটা জিনিস আপনি দেখেন, আমি নৃশংসতার কথাটা বললাম, কিন্তু একটা ঘটনাকে সারা দেশে যে নাড়িয়ে দিয়েছে, দুটো পার্সপেক্টিভ থাকতে পারে। একটা হচ্ছে বিপ্লব পরবর্তী মানুষ ভীতিটা কেটে গেছে, মানুষ কথা বলতে পারছে, আমি এটাকে খুবই ওয়েলকাম করি। যে সরকারি পরবর্তীতে সরকার গঠন করবে তাদেরকে এটা ফিল করতে হবে যে একটা পাবলিক প্রেশার কিন্তু আছে, আগের মতো বন্দুকের নলের মধ্যে সমাজকে দমিয়ে রাখা যাবে না, এটা কিন্তু অবশ্যই। কিন্তু আমি একটা